পারি না সইতে, না পারি কইতে। লড়াইটা আমাদের ছিল। আমাকে সিটটা কেন দেওয়া হয়েছিল? আমি রচনা বন্দ্যোপাধ্যায় ডিফেন্স স্টার, আমি রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার 1। আমার ফেসটাকে কাজে লাগানোর জন্য হুগলি সিট আমাকে দেওয়া হয়েছিল, নাকি আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের অজানা একজন মানুষ যাকে ধরে বেঁধে নিয়ে আসা হয়েছিল? না, পারি না সইতে, না পারি কইতে। তুমি কি কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, আমি রচনা। আমার ফেসটাকে কাজে লাগানোর জন্য হুগলি সিট আমাকে দেওয়া হয়েছিল। আর রাজনৈতিক দলে একটা বিশেষ ব্যাপার থাকে, যখন কেউ জেতে তখন সে ভাবে আমার যোগ্যতায় আমি জিতেছি, আর যখন কেউ হেরে যায় তখন বলবে পার্টির জন্য আমি হেরে গেছি। বিষয়টা একটু গুরুগম্ভীর মনে হলেও আমি আপনাদের সামনে এই যে প্রতিবেদনটি নিয়ে এলাম, এটা রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ, কিন্তু অত্যধিক এন্টারটেনমেন্ট, অর্থাৎ ভরপুর বিনোদন, যেখানে আমি তিনজন পলিটিক্যাল ক্যারেক্টারের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। এক, হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, যিনি এখন তৃণমূল ছেড়ে এনসিপিআই নামক নতুন ওই দলটিতে যোগ দিয়েছেন, মানে বিদ্রোহী তৃণমূল সাংসদ। দুই, কুণাল ঘোষ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেস যখন মুখ থুবড়ে পড়েছে, টুকরো টুকরো নয় একদম ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে যে গুটি কয়েক সৈন্য সামন্ত একটু লড়াই দেওয়ার চেষ্টা করছেন, তার মধ্যে অন্যতম বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। আর 3 নম্বর রাজনৈতিক ব্যক্তিত্বটি হলেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, যার হাত ধরে স্বাধীনতার এত বছর পরে প্রথমবারের জন্য বাংলার বুকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা লাভ করেছে, সেই শ্রমিক ভট্টাচার্য। তো আমি প্রথমে বিষয়বস্তুটা একটু আলোচনা করি, তারপর বাকিটা তো শুধুই বিনোদন। বিষয়টা কি? বিষয়টা হলো, আমি বিভিন্ন সমাজ মাধ্যম থেকে শুরু করে টেলিভিশন চ্যানেল বা সংবাদপত্র, সংবাদ মাধ্যমে দেখছিলাম এই যে তৃণমূলের যে বিভিন্ন ভাগ হয়েছে না, মানে টুকরে টুকরে জ্ঞান, সাংসদদের 2টো ভাগ, বিধায়কদের 2-3টে ভাগ, বিধায়কদের এতদিন 2টো ভাগ ছিল, কালকে আবার দেখলাম 3টে ভাগ, পুরসভার কাউন্সিলরদের কয়েক ভাগ। তো এই নিয়ে এখন যে বিভিন্ন রকমের তৃণমূল, মানে কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী কালীঘাট তৃণমূল, কেউ বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী ভালো তৃণমূল, ওদিকে আবার কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়পন্থী বিদ্রোহী তৃণমূল সাংসদ, আবার রাজ্যসভার কিছু সাংসদ তো একেবারে রেজিগনেশন দিয়ে দিয়েছেন। তো এই মিলিয়ে ঝুলিয়ে চলছে গত 1.5 মাসে নতুন একটা সরকার এসছে, তাদেরকে নিয়ে যত না আলোচনা হয়েছে তার থেকেই তৃণমূলের গৃহদাহ অনেক বেশি প্রাধান্য পেয়েছে বা খবরে উঠে এসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তো সেখান থেকেই একটা নতুন বিষয় আমি গত 2-3 দিনে খেয়াল করলাম, যে বিদ্রোহী যারা চলে গিয়েছে, সাংসদরা ধরুন প্রায় 20 জন, বিধায়কদের একটা বড় অংশ আলাদা ব্লক হয়ে গিয়েছে, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই বিধায়কদেরই বিধানসভায় অন্তত আসল তৃণমূল বলে তকমা দেওয়া হয়েছে। তো এই বিদ্রোহীদের মধ্যে, মানে সাংসদ বিধায়কদের মধ্যে একটা বড় অংশ নাকি আবার তৃণমূলে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় ছায়াতলে আশ্রয় নিতে চাইছে, মানে ঘর বাপাসই করতে চাইছে, এমন একটা খবর 4-5 থেকে আসছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, যদিও তার কোনো ভিত্তি কোনো তরফ থেকেই এখনো পাওয়া যায়নি। কুণাল ঘোষ মাঝে মধ্যে নিশ্চয়ই একটা দুটো ছেড়ে দিচ্ছেন যে অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু তার কোনো প্রামাণ্য নথি বা দলিল বা সেরকম কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত সামনে আসেনি। আমার কাছে যতটুকু খবর, আমি ভুলও হতে পারি, এমন কোনো সম্ভাবনা আপাতত নেই। অর্থাৎ যারা বিদ্রোহী হয়ে চলে গিয়েছেন সাংসদদের যে বড় অংশটি, তাদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো যোগাযোগ রাখতে পারেন, এতদিনের কলিগ, একসঙ্গে রাজনীতি করেছেন, এক দল থেকে ভোটে দাঁড়িয়েছেন, জিতেছেন, ইত্যাদি ইত্যাদি, বা এমএলএদের মধ্যে, বিধায়কদের মধ্যে, তারাও হয়তো একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন, নিজেদের মান অভিমান ক্ষোভ বিক্ষোভের কথা শেয়ার করছেন। কিন্তু এমন কোনো সম্ভাবনা এখনো তৈরি হয়নি যে ওই সাংসদদের যে অংশটি 20 জনের মধ্যে কেউ কেউ চলে আসবে। শোনা যাচ্ছে 5-7 জন 8 জন নাকি চলে আসবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে, আর বিধায়কদের মধ্যে নাকি 15-20 জন চলে আসবে। কিন্তু এমন কোনো খবর, মানে জোরালো খবর নেই, শুধু ভাষা ভাষা খবর চলছে। অনেকে আবার এসব বলে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। তো আমার যেটা মনে হয়েছে, এই জল্পনা আরও বেশি উস্কে উঠেছে কাল বিধানসভায় যখন বিভিন্ন ধরনের বিল পাস হচ্ছিল,
তখন ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেস বিধায়করা বেরিয়ে যান, কিন্তু তাদের সঙ্গে থাকাই প্রায় 5-7 জন বিধায়ক ওয়াকআউট না করে বিধানসভা অধিবেশনের মধ্যেই থাকে। সেখান থেকে এই জল্পনা আরো উস্কে উঠেছে। তারা বলছেন এরা ঋতব্রতর সঙ্গে ওয়াকআউট করেনি, মানে নিশ্চয়ই এরা মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটপন্থী তৃণমূলের দিকে আবার ফিরে আসতে চাইছে। এগুলো সব জল্পনা বা স্পেকুলেশন। এবং আপনারা জানেন তো, রাজনীতি মানেই স্পেকুলেশন। সবচেয়ে বেশি স্পেকুলেশন হয় রাজনীতিতে, কারণ ওই যে আবার বলছি, রাজনীতি হলো সম্ভাবনার শিল্প। রাজনীতিতে পার্মানেন্ট শত্রু বা পার্মানেন্ট বন্ধু বলে কিছু হয় না। রাজনীতি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার গতিপথ পরিবর্তন করে, যেটা 2026 বিধানসভা নির্বাচনের পর সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তবে এই কালচার সারা ভারতবর্ষেই ছিল, পশ্চিমবঙ্গের বুকে আগে কখনো কেউ দেখেনি বলে একটু বেশি রে রব উঠছে। তবে আবারও বলছি, এমন কোনো খবর নেই যে বিদ্রোহী সাংসদ বিধায়কদের একটা অংশ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরতে চলেছে। এই যে খবর বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে ভেসে আসছে, এটা কিন্তু জাস্ট ওই জল্পনা বা স্পেকুলেশন। আচ্ছা আপনি বলুন তো, যারা খবরগুলো বের করছে বা যারা মনে করছে যে অনেকেই চলে আসতে চাইছেন, তাহলে তারা নামগুলো দিচ্ছেন না কেন? এমন কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত তৈরি হয়নি। হ্যাঁ, নিশ্চয়ই প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ আছে। বিদ্রোহীরা এখনই কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফিরবেন না, কারণ তারা গিয়েছেন বিভিন্ন কারণে, ফলে ঘরে ফেরার এখনই কোনো সম্ভাবনা নেই। আর ফিরতে চাইলেই যে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নেবে তেমনটাও নয়, ফলে এই সম্ভাবনা আপাতত আপনারা ভুলে যেতে পারেন। এবারে আপনাদের বলি সেই বিশুদ্ধ এন্টারটেইন। রচনা বন্দ্যোপাধ্যায় তার একটি অনুষ্ঠানে সম্ভবত তৎকালীন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত দেশের সেই ধরনের পলিটিশিয়ান যিনি কার্যত আনপ্রেডিক্টেবল, অর্থাৎ আগের মুহূর্ত পর্যন্ত আপনি বুঝতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চলেছেন। একটা সময় অনেকে এমন বলতেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক বেশি স্টাডি করেন বা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চর্চা করেন, তাদের মুখেই শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় ডান হাত কি করবে বাঁ হাত জানে না, বাঁ হাত কি করবে ডান হাত জানে না। অর্থাৎ একেবারেই আনপ্রেডিক্টেবল একজন পলিটিশিয়ান, যে আপনি মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অমুকটা করবে, কালকের গিয়ে দেখলেন ঠিক উল্টোটা করলো। এবং এই ঘটনা বারে বারে ঘটেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন আনপ্রেডিক্টেবল পলিটিশিয়ান। সেই পলিটিশিয়ান তিনি আগামীকাল কি করবেন তিনি ছাড়া আর কেউ জানেন না। ফলে ওই একটা অনুষ্ঠানে গিয়ে তার মনে ধরেছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে, তিনি তাকে লোকসভায় দাঁড় করিয়ে দিয়েছেন। তার অনেকগুলো ক্যালকুলেশন হতে পারে এবং জিতিয়েও এনেছিলেন। তো সেই রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির সাংসদ, তাকে নিয়ে দেখলাম গত 48 ঘন্টায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচুর আলোচনা হচ্ছে, কারণ গত 48 ঘন্টায় তিনি কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন যা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসছে। যেখানে তিনি মেনলি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি জেতেননি, বরং লকেট চট্টোপাধ্যায়কে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেস ভ্যালুকে, মানে রচনা বন্দ্যোপাধ্যায়ের ফেস ভ্যালুকে ইউজ করেছেন, না তো ওই সিটটা তৃণমূল হেরে যেত, এমনটাই দাবি করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি ওই তৃণমূলের দুর্নীতি নিয়েও তিনি মুখ খুলেছেন। এখন বিষয়টা হলো, তৃণমূল যদি আবার ক্ষমতায় আসতো এনারা মুখ খুলতেন কিনা আমাদের জানা নেই। যাই হোক, এটাও ঠিক কিছু কিছু ক্ষেত্রে রচনা ব্যানার্জিরও কিছু যুক্তি একেবারে ফেলে দেওয়া যাবে না। আমি প্রথমেই আপনাদের শোনাবো রচনা ব্যানার্জির বিভিন্ন ইন্টারভিউতে যে অংশটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বা বিতর্ক হচ্ছে সেই প্রসঙ্গটি। তারপর তাকে কেমনভাবে জবাব দিলেন কুণাল ঘোষ সেটাও শোনাবো। এবং রাজ্য বিজেপির সভাপতি, যার সঙ্গে এই রচনা ব্যানার্জি বা তৃণমূলের কোনো সম্পর্ক নেই, তিনি একটি অনুষ্ঠানে, মানে তার দল বিজেপির একটি অনুষ্ঠানে একটি ছোট্ট মন্তব্য করেন, এবং তার সেই মন্তব্যটার সঙ্গেও এই রচনা ব্যানার্জির বক্তব্যকে অনেকে রিলেট করার চেষ্টা করছেন। তো চলুন প্রথমে আমরা শুনে নিই রচনা ব্যানার্জি সাম্প্রতিক সময় যে মন্তব্যটি করে আলোচনায় চলে এসেছেন এবং বিতর্ক ফেলে দিয়েছেন সেটা। আমার ফেসটাকে কাজে লাগানোর জন্য হুগলি সিট আমাকে দেওয়া হয়েছিল, নাকি আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের অজানা একজন মানুষ যাকে ধরে বেঁধে নিয়ে আসা হয়েছিল? না, দিদির উপর ভরসা ছিল, দিদির উপরে বিশ্বাস ছিল। এই যে সবাই এখন বড় বড় কথা বলছেন যে রচনা ব্যানার্জি বা বাকি সাংসদ 20 জন সাংসদ বা এই 60-70 জন বিধায়ক যারা পদ ছেড়ে চলে গেছেন তারা সবাই তৃণমূলের লোগো ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে জিতেছেন, ডেফিনেটলি সেটা অনস্বীকার্য নয়। কিন্তু লড়াইটা আমাদের ছিল। আমাকে সিটটা কেন দেওয়া হয়েছিল? আমি রচনা বন্দ্যোপাধ্যায় ডিফেন্স স্টার, আমি রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার 1। আমার ফেসটাকে
কাজে লাগানোর জন্য হুগলি সিট আমাকে দেওয়া হয়েছিল, নাকি আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের অচেনা অজানা একজন মানুষ যাকে ধরে বেঁধে নিয়ে আসা হয়েছিল। না, 2019 সালে রত্না দেনা সেই হেডের সিটে হেরেছেন, তারপর সেখানে লকেট জয়ী হয়ে এসেছিল। লকেট ইজ আ ভেরি এফিশিয়েন্ট পলিটিক্যাল লিডার। তাকে হারানোর জন্য দিদির দরকার ছিল এমন একটা নাম, এমন একটা ফেস যে লকেটের পাশে গিয়ে দাঁড়াতে পারে। মানতে হবে এটা। আজকে এত মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে, আর সেই দায়বদ্ধতা আছে বলেই আমি রিজাইন করিনি। আমি প্রত্যেকটি অর্থ ঠিক ঠিক জায়গায় মানুষের জন্য দান করে দিয়ে তারপর আমি রেস্ট নেবো। যে রিজাইন করি তো রিজাইন করবো, যদি কন্টিনিউ করি তো কন্টিনিউ করবো। দ্যাট ইজ মাই উইশ। যা যা লুপহোলস দেখতে পেয়েছি সব জানিয়েছি, কোনো রেসপন্স পাইনি, দেখে নিচ্ছি, দেখে নেবো, জানিয়ে দেবো। আমরা এরকম দলের সঙ্গে যুক্ত হতে চাই না যেখানে এত দুর্নীতি। এই বদনামের ভাগিদার আমরা হব না। শুধু করাপশন, সেখানে অ্যাসোসিয়েটেড হয়ে থাকবো না। তখন আমি দেব এবং শতাব্দীর সাথেই আলোচনা করে এই ডিসিশন এসেছি। আপনারা শুনলেন রচনা ব্যানার্জির সেই বিস্ফোরক বক্তব্য। এটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক হতে পারে। একটি অংশে রচনা যেমন বলছেন তার ফেস ভ্যালুকে ইউজ করে মমতা ব্যানার্জি হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট ক্যান্ডিডেটকে হারিয়েছেন, না তো ওই আসনটিতে তৃণমূল জিততে পারতো না। এটার পক্ষে বিপক্ষেও যুক্তি আছে। আবার এটাও ঠিক, মমতা ব্যানার্জির নাম এবং সিম্বল ছাড়া এত বড় ভোট, অর্থাৎ লোকসভা বিধানসভা ভোট, এগুলো কিন্তু পার্টির সিম্বলেই হয়, ব্যক্তিগত কারিশমা থেকে হয় না। আর যদি ব্যক্তিগত কারিশমা কারুর থেকে থাকে তাহলে সেটা মমতা ব্যানার্জিরই ছিল। ফলে এই জায়গাটা রচনা ব্যানার্জির বক্তব্যকে অনেকে সমর্থন করছে না। আবার রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ইন্টারনাল বিষয়গুলো নিয়ে, অর্থাৎ দুর্নীতি নিয়ে যেগুলো বললেন সেগুলোকেও ফেলে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে কুণাল ঘোষ সরাসরি গান গাইলেন এবং গানের মাধ্যমে রচনাকে টিপ্পণী করলেন। শুনুন। পারি না সইতে, না পারি কইতে, তুমি কি কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, আমি রচনা ব্যানার্জি। আচ্ছা, দিদি নাম্বার 1 থেকে ওকে কেন বের করে দিল? ভদ্রমহিলা এত ভালো, তিনি এত সাধু পুরুষের কাজ করেছেন, তারপরে কেউ বার করে দেয়? ছি 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 ছি, কেন বার করে দিল? তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সব অংশের মানুষকে দেন। উনি বড় বড় কথা বলেছেন না, যে অমুক জায়গা থেকে যদি তুলে এনে দাঁড় করে, আরে মাঠে ক্ষেতের কাজ করা মিতালি বাগকেও তুলে এনে মমতা ব্যানার্জি কিন্তু সংসদে পাঠিয়েছেন। শুধুমাত্র সেলিব্রিটি ইমেজ দেখে হয় না। কত বড় সেলিব্রিটি, একটা সিনেমা করে দেখান না। 7 দিন কেন, 3 দিন চলবে না হলে, বড় বড় কথা হচ্ছে। মানে বালিশ শিবির যেটা, তাতে যেভাবে ওরা দলটা চালাচ্ছে, তাতে কেউ একেবারে মানে ওখানকার বিধায়করা সবাই একমত নন। একটা মানে তারা বুঝতে পারছেন গুটি কয় ব্যক্তি, তারা কে কংগ্রেস থেকে এসেছিল, কে সিপিএম থেকে এসেছিল, সব সদ্য পরে আসা, তারা এই দলটাকে চালাচ্ছে। এবং তাতে প্রকৃত তৃণমূল কংগ্রেসের রাজনীতি করা যে বিধায়করা রয়েছেন তারা সন্তুষ্ট হতে পারছেন না। আমাদের সেই সময় আমাদের পন্থী ধরা যাক ছিলেন 11 জন, তো তাহলে অ্যাবস্টেনের স্লিপ জমা পড়লো 20টা, তাহলে বাকি 9 জনের লোক তার থেকে, মানে বাকি 9 জন তো ওদিক থেকেই এসছে। আবার যখন ওয়াক আউট হলো তখন ওদের সঙ্গে সবাই যাননি, আরো অনেকে থেকে গেছিলেন। তো কারা থাকলেন ওদের থেকে? ফলে ওনারাও বুঝতে পারছেন যে কতিপয় লোক ব্যক্তি স্বার্থে বাকিদের আবেগ নিয়ে ছেলে খেলা করছে। আমাদের 80 জন স্ট্রেংথ ছিল, আমরা কাঁপিয়ে দিতে পারতাম। এটাও বলেছে রচনা ব্যানার্জি যে তিনি আগে থেকে সাকসেসফুল, তৃণমূলের দিনে তিনি সাকসেসফুল হয়নি। সেটা তো হতেই পারে, সে তো আমরা অনেকেই, আমিও আগে সাংবাদিক ছিলাম, ভরপুর সাংবাদিকতা করেছি, দেশ বিদেশ ঘোরা। তো এক একজন এক এটা, এইটা তো মমতা ব্যানার্জি তৃণমূলের, এটা কিন্তু একটা গুণ, এটা হচ্ছে একটা ইনহেরেন্ট কোয়ালিশন। এটা প্রথম কে বলেছিলেন জানেন? প্রথম বলেছিলেন প্রণব মুখোপাধ্যায়, যে তৃণমূল হচ্ছে একটা ইনহেরেন্ট কোয়ালিশন। ওখানে ফুল টাইম পলিটিশিয়ান আছে, ওখানে তৃণমূল করছে এমন নতুন ছেলে আছে, পুরনো কংগ্রেস থেকে এসছে আছে, বামপন্থী আছে, খেলোয়াড় আছে, চিকিৎসক আছে, আইনজীবী আছে, সিনেমা আর্টিস্ট আছে, ডাক্তার আছে। ফলে সমাজের সব অংশ থেকে, আপনারা যদি 1997 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা দেখেন, দেখবেন এই ইনহেরেন্ট কোয়ালিশনটা কাকে বলে। ফলে কেউ এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছেন সমাজের সব অংশের মানুষরা যাতে এই প্রতিনিধিত্বটা করতে পারে, তাতে সমাজ আরো সমৃদ্ধ হবে। এবং সেটার যদি সুবিধা নিয়ে কেউ বড় বড় কথা বলে, তাহলে তো বলতে হয় যে মিতালি বাগ, যিনি এত ভালো মেয়েটি, একটু বিপথে একটু চাপ দিয়ে ওকে অন্য জায়গায় নিয়ে গেছে, সেটা নিয়ে আমি যাচ্ছি না, বাট খেতে কাজ করতেন, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অনেক তৃণমূল কর্মী আছেন, বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি করেছেন। রচনা ব্যানার্জি কি মাথা ফাতা ঘুরে গেছে? ওই তো একটাই তো,
ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। দর্শক বন্ধুরা, আপনাদেরকে শোনালাম রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। পাল্টা গানের মাধ্যমে টিপ্পনী করলেন বা কটাক্ষ করলেন কুণাল ঘোষ। আপনাদের উপরই ছেড়ে দিলাম, রচনা ব্যানার্জি নাকি কুণাল ঘোষ, কার যুক্তিটা বেশি গ্রহণযোগ্য বলে আপনাদের মনে হচ্ছে, এটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর শেষে আপনাদের শোনাবো রাজ্য বিজেপির সভাপতি, রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের একটি ছোট্ট মন্তব্য, যেটা তিনি তার দল বিজেপির একটি অনুষ্ঠানে করেছেন। সেটা তিনি রচনা বন্দ্যোপাধ্যায় বা এইসব ভেবে করেছেন কিনা আমরা জানি না, কিন্তু তার এই ছোট্ট বক্তব্যের সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় ওই যে আমি 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 সেলিব্রিটি, আমার মুখের জন্য জিতেছে, না হলে জিততে পারতো না, এইটাকে অনেকে রিলেট করার চেষ্টা করছে। আমি বারবার বলছি, শ্রমিক ভট্টাচার্য যে রচনা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যের জন্যই এমন মন্তব্য করেছে সেটা নয়, কারণ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল কংগ্রেস বা রচনা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই, দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই। তার দলের একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন, কিন্তু রিলেট করছেন অনেকেই, কারণ শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সব দলের রাজনৈতিক ব্যক্তিত্বের জন্যই, কারণ ব্যক্তির উপরে দল বড়। শুনুন কি বললেন শ্রমিক ভট্টাচার্য। আর রাজনৈতিক দলে একটা বিশেষ ব্যাপার থাকে, যখন কেউ জেতে তখন সে ভাবে আমার যোগ্যতায় আমি জিতেছি, আর যখন কেউ হেরে যায় তখন বলবে পার্টির জন্য আমি হেরে গেছি। এটা একটা মজার ব্যবস্থা, এবং এই রোগে আমরা প্রত্যেকে আক্রান্ত, কেউ আমার বাড়িতে নেই। সেই জন্য যখন আমি হেরে যাওয়ার পরে বক্তৃতা করতাম তখন বলতাম যে 2014 সালে উপনির্বাচনে যে বিজেপি জিতেছিল আর 2016 সালে যে হেরে গিয়েছিল সে শ্রমিক ভট্টাচার্য। তো দর্শক বন্ধুরা, আমার মনে হয় অনেকেই শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্যটির সঙ্গে সহমত হবেন। তো আজকের প্রতিবেদন আমি এখানেই শেষ করব। এই প্রতিবেদনের মূল যে অংশটি ছিল, যারা বিদ্রোহী হয়, অর্থাৎ যে সকল সাংসদ বিধায়ক বিদ্রোহী হয়, তৃণমূলকে ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গিয়েছেন, কেউ আলাদা ব্লক করেছেন, কেউ অন্য দলে যোগ দিয়েছেন, তারা কি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় বা ছায়ের তলায় আসতে চাইছেন, ঘর বাপাসি করতে চাইছেন? এখনো পর্যন্ত যা খবর, এমন কোনো সম্ভাবনা নেই। আগামী দিন কি হবে সেটা তো সময় বলবে। অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায় যে বিস্ফোরক অভিযোগ করেছেন, তার কিছু অংশ তো সত্যি, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না, তবে কিছু অংশে তার যে আমিত্ব ব্যাপারটা উঠে এসছে, সেটাকে কিন্তু কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, যেটা প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিত্বেরই মনে রাখা উচিত। দলের ওপরে ব্যক্তি নয়, এবং দল আছে বলেই আপনি আছেন, দল না থাকলে আপনার কোনো অস্তিত্ব নেই। আপনি যদি জেতেন সেটাও দলের ক্রেডিট, আপনি হারলেও সেটাও দলের দুর্বলতা। এটাই শ্রমিক ভট্টাচার্য বোঝাতে চাইলেন। দর্শক বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের যা মন্তব্য কমেন্ট বক্সে তো লিখবেন। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।